এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে ফরের সাধারণ যে ব্যবহারগুলো হয় প্রিপোজিশন ফর, সেইগুলো তোমাদের দেখিয়েছিলাম। আজকে কিছু ফিক্সড প্রিপোজিশন তোমাদের দেখাবো। ফিক্সড প্রিপোজিশন বলতে কোনো নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পরে ফর বসালে পরে তার যে বিশেষ মানেটা হয়, অর্থটা হয়, যে অর্থটা সবসময়ের জন্য একই রকম হয়, সেইটা বা প্রিপোজিশনটা চেঞ্জ করলে পরে অর্থটা পাল্টে যায়, সেরকম যে নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বগুলো আছে সেখানে ফরের ব্যবহারগুলো তোমাদের দেখাবো। আজকে প্রথমেই দেখা যাক একটা শব্দ অ্যাপিল ফর বা অ্যাংশাস ফর দেখা যাক। অ্যাংশাস, ANXIOUS, অ্যাংশাস ফর। অ্যাংশাস বলতে বোঝায় উদ্বিগ্ন, আর অ্যাংশাস ফর যদি বলি, অ্যাংশাস ফর বলতে বোঝায় আগ্রহী। ধরো একটা সেন্টেন্স যদি থাকে, আমি প্রথম পুরস্কার পেতে আগ্রহী। আমি প্রথম পুরস্কার পেতে আগ্রহী। সাবজেক্টে আমি, কি, আগ্রহী। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই অ্যাম অ্যাংশাস। ফর, পেতে, পেতে মানে জয়লাভ করতে, প্রথম পুরস্কার জয়লাভ করতে। সেই জয়লাভ করা ইংরেজি কি? উইন, WIN, ফর উইন। এইবার দেখো, দুটো কনসোনেন্টের মাঝখানে যদি একটা ভাওয়েল থাকে, দুটো কনসোনেন্টের মাঝখানে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে তার সঙ্গে যদি কোনো পার্টিসিপল বা সাফিক্স মানে কোনো ওয়ার্ডের পরে যে অংশটা জুড়ে দেওয়া হয় সেটাকে সাফিক্স বলে, বা কোনো পার্টিসিপল থাকে, যেমন ING যদি যোগ করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। তাহলে উইনটাকে যদি আমি উইনিং করি অর্থাৎ জিরান্ড করি, তাহলে হবে WINNING, উইনিং দ্য ফার্স্ট প্রাইজ। I am anxious for winning the first prize. এখানে দেখো ইগার ফরও কিন্তু আগ্রহী হয়, কোনো কিছু পেতে ইচ্ছা, সেটা হয় ইগার ফর। এখানে ইগার যদি লিখি EAGR, ইগারের পরেও ফর বসে, তাহলে সেখানে এই যে আই এম অ্যাংশাস ফর উইনিং দ্য ফার্স্ট প্রাইজ, তাহলে এখানে এরকম লেখা যায়, অ্যাংশাস ফরের জায়গায় পড়া যায় আই এম ইগার ফর উইনিং দি ফার্স্ট প্রাইজ। বোঝা গেল? তাহলে আমরা এই আগ্রহী বোঝাতে বা পেতে ইচ্ছা বোঝাতে গেলে ইগার ফর ব্যবহার করা হয়। আগ্রহী হয়ে যা, সেটাও তো একই রকম অর্থ হয় প্রায়। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে দুরকমভাবে করতে পারি। এইবার দেখো, সংক্ষেপে লেখার জন্য আমরা দুটো শব্দ ব্যবহার করি। যেমন সামবডি বোঝাতে গেলে পরে আমরা SB লিখি, আর সামথিং বোঝাতে গেলে আমরা STHB লিখি। ঠিক আছে? এইবার দেখো, যদি বলি অ্যাপিল, APPEL, অ্যাপিল মানে আবেদন করা। তাহলে অ্যাপিল টু সামবডি ফর সামথিং, কারো কাছে কোনো কিছুর জন্য আবেদন করা। যার কাছে করবে সেটা হচ্ছে তার আগে টু বসবে, আর যার জন্য করবে তার আগে ফর বসবে। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা বলি দুর্গতরা সরকারের কাছে
ত্রাণের আবেদন জানায়। জানায় আমরা বাংলায় বলতে গেলে জানাই, ত্রাণের আবেদন করে, ত্রাণের আবেদন করেছিল, নানারকমভাবে হতে পারে। তাহলে যা বলতে চাইবো সেই অনুযায়ী সেই টেন্সটা ব্যবহার করব। দুর্গতরা, এর আগের দিন বলেছিলাম ভিকটিমস। দুর্গতরা ইংরেজিতে কী বলেছিলাম? ভিকটিমস। আর কি হতে পারে? সাফারার্স। দুর্গতরা যারা দুর্গতি ভোগ করছে, সেখানে আমরা সাফারার্সও বলতে পারি। SUFFER, সাফারার্স, দুর্গতরা। ঠিক আছে? তাহলে দুর্গতরা সরকারের কাছে ত্রাণের আবেদন জানায় বা জানিয়েছিল, এরকম যদি বলতে চাই তাহলে কি হবে? দি ভিকটিমস জানায়। যদি এটা অতীত বোঝাতে চাই, অর্থাৎ জানিয়েছিল বোঝাতে চাই, তাহলে অ্যাপিল্ড টু সামবডি ফর সামথিং। কার কাছে করেছিল? সরকারের কাছে। অ্যাপিল টু দি, সরকার বলতে গভর্নমেন্ট। কিসের জন্য? ফর কিসের জন্য? ফর রিলিফ। দেখো রিলিফ এটা হচ্ছে নাউন, এর মানেটা হচ্ছে ত্রাণ। আর যদি রিলিফ বলি, RELIVE, প্রায় একই রকম শোনায়। RELIVE, রিলিফ মানে কি বোঝায়? রিলিফ কত অর্থ হচ্ছে কোনো কিছু থেকে তোমার মুক্ত করা। যেমন আমার একটা ব্যথা হয়েছে, আমি তার থেকে মুক্তি চাই, সেখানে হচ্ছে রিলিফ হবে। আর মুক্ত হলাম, সেখানে হবে রিলিভড। রিলিফ কত অর্থ হচ্ছে তোমার কমানো বলতে পারো, অথবা আরেকটা কি বলতে পারো? মুক্ত করা। আই এম রিলিভড অফ মাই ডিজিজ, সেখানে রিলিফ হবে না, আমি রোগ মুক্ত হয়েছি। আই এম রিলিভড অফ মাই ডিজিজ। আর এটা বোঝা গেল। এবার ধরো যদি বলি অ্যাপিটাইট মানে কি? অ্যাপিটাইট কথা হচ্ছে ক্ষুধা, খাওয়ার ইচ্ছে। অ্যাপিটাইট মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছেও হয়, অ্যাপিটাইট। APPETITE, অ্যাপিটাইট। অ্যাপিটাইটের পরে কি বসে? ফর, ক্ষুধা। অ্যাপিটাইট ফর। তাহলে ধরো আমার কোনো খাওয়ার ইচ্ছে নেই, আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই। কী হবে? আমার নেই, আই হ্যাভ। আমার নেই, আই হ্যাভ নট, অথবা আই হ্যাভ নো। তাহলে আমার খাওয়ার ইচ্ছা নেই, এখানে সাবজেক্টকে আমি আই হ্যাভ নো অ্যাপিটাইট খাওয়ার ইচ্ছা নেই, অর্থাৎ খাদ্যদ্রব্যের প্রতি কোনো আমার আগ্রহ নেই। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড, খাওয়ার কোনো ইচ্ছে নেই। কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছা নেই বলতাম, আমার কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই, আমার কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছে নেই। তাহলে হতো আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর এনি ফুড, সেখানে বলতাম এনি। এই কোনো বলতে কোনো কিছু, আমার কোনো কিছু খাওয়ার কোনো ইচ্ছা নেই, আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর এনি ফুড। বোঝা গেল? এইবার দেখো আমি আরেকটা বলতে পারি। দেখো
তোমাদের বলেছিলাম যে ট্রান্সলেশন করার সময় বা অনুবাদ করার সময় কখনোই শব্দের প্রতিশব্দ খুঁজে করবে না, ভাব প্রকাশটাই হচ্ছে বড় কথা। ধরো আমি যদি বলি টাকার প্রতি আমার কোনো মোহ নেই, টাকার প্রতি আমার কোনো মোহ নেই, আমরা কথা কথা বলি তার টাকার প্রচণ্ড খাইস, তার টাকার প্রচণ্ড খিদে, সেই মোহ বলতে এখানে অ্যাপিটাইট হতে পারে। তাহলে আমার টাকার প্রতি আমার কোনো মোহ নেই। একই রকম হবে ইংরেজিটা, আই হ্যাভ নো অ্যাপিটাইট, এই পর্যন্ত ঠিকই আছে। আই হ্যাভ নো অ্যাপিটাইট, এই যে ফর ফুডের জায়গায় কী হবে দেখো, টাকার প্রতি আমার কোনো মোহ নাই, আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর, আমি কি করব, মানি। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর মানি, বোঝা গেল? এবার ধরা যাক অ্যারেঞ্জ ফর। অ্যারেঞ্জ ফর মানে ব্যবস্থা করা, অ্যারেঞ্জ ফর, অ্যারেঞ্জ ফর ব্যবস্থা করা। 200 জন লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। এছে একটা কাজ এই মুহূর্তে শেষ হয়ে গেছে, এসে থাকলে আমরা বলেছিলাম দুটো জিনিস হয়, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, একটা তোমার পাস্ট ইনডেফিনাইট হয়। যদি বলার মধ্যে আমরা বুঝতে পারি অনেকক্ষণ আগের কথা বা অতীতের কথা বলেছে, তখন আমরা পাস্ট ইনডেফিনাইট করি। আর যদি বলা যায় সে সময়ের যদি বোঝা না যায়, উল্লেখ না থাকে, অতীতের সময়ের উল্লেখ না থাকে, সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট করি। প্রেজেন্ট পারফেক্ট কী হয়, হ্যাভ, হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম। এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, খাবার বলতে কি, লাঞ্চ হতে পারে, ডিনার হতে পারে, তাহলে আমরা খাবার ব্যবস্থা করা হয়েছে বলতে সে দুপুরে খাবারও হতে পারে বা রাত্রের খাবারও হতে পারে, যেটা হবে আমরা মনে করব সেই ইংরেজিটা আমরা লিখবো বা বলবো। তাহলে 200 জন লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে, সাবজেক্ট কোনটা, খাবার। তাহলে বলতে পারি লাঞ্চ, দি লাঞ্চ, দুপুরে খাবার, কার জন্য, ফর, না এরকম ভাবে